অনিভা, আজকে ভার্সিটিতে গিয়েছিলে? শেহরিন কক্ষে যাওয়ার পথে থমকে দাঁড়ায়, হাত দ্বারা ব্যাগে চেপে সে ঘুরে তাকায় একসঙ্গে বসা মামি এবং মনিকা আন্টির দিকে। কঠিন প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দেওয়া তার পক্ষে আরো কঠিন। বাসায় প্রবেশের পথেই যার কারণে সে মনে প্রাণে চেয়েছিল এই দুজনের একজনের সঙ্গেও যেন দেখা না হয়, একজনের সঙ্গে হলেও আরেকজনের সঙ্গে যেন কোনোভাবেই না হয়। কিন্তু দুর্ভাগ্য, দুজনের সঙ্গেই হলো দেখা। গিয়েছিলে? না মামি, কোথায় গিয়েছিলে? একটা কাজ ছিল। কাজ? জি। মনিকা আন্টি যৎ কিঞ্চিত ঠোঁট প্রসারিত করে হাসে, পায়ে পা তুলে ভর দুপুরে চায়ের কাপে চুমুক চেনে বলে, আজকাল এমপি সাহেবের সঙ্গেও তোমার কাজ থাকে, তাও সেটা ভার্সিটি মিস দিয়ে। বাহ, ভালো তো। শেহরিনের আত্মা শুকিয়ে এক লহমায় খা খা হয়ে ওঠে, মুখরেখা হয়ে যায় পাংশুটে বর্ণের। যে ভয়টা সে আসার সময় হতে পেয়ে এসেছিল সেটাই সত্যি হলো। তাও এমন মানুষের চোখে পড়েছে যে তার অঘোষিত প্রতিদ্বন্দ্বী। ব্যাপারটা সেরকম কিছু নয় আন্টি, আমি আসলে ওনাকে। থাক, এক্সপ্লেন করতে হবে না অনিভা। এইগুলোর সময় আমরাও পাড়ি দিয়ে এসেছি, কিন্তু এটা মানতেই হবে তোমার বেশ দম রয়েছে। চট্টগ্রামে আসার 1 বছর হলোই না, এর মাঝেই চট্টগ্রামের এমপির সঙ্গে। কতদিনের সম্পর্ক তোমাদের? মামি, ওনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। শাহিদা বেগম বাঁকা হেসে সোফায় খানিকটা হেলান দিয়ে হাত মুঠো করে তাকায় শেহরিনের দিকে, তেতো কণ্ঠস্বরে বলেন, সম্পর্ক নেই, কিন্তু তোমাকে সে বাসায় ড্রপ করে দিয়ে যায়। তুমি তার কার্যালয়ে যাও, তোমার খোঁজ করতে সে কক্সবাজারে লোক পাঠায়, ঢাকায় যায়। উল্টো বুঝ দিতে চাইছো আমাদের? শোনো অনিভা, শাক দিয়ে মাছ থেকে কোনো লাভ নেই, অন্তত আমাদের সামনে তো আরো নয়। তবে তোমার প্রশংসা না করে পাচ্ছি না সত্যি। দেখে দেখে পুকুরে বড় মাছটাই একদম ধরে ফেলেছো। শেহরিন বিস্ময় ভরা চোখে তাকিয়ে থাকে দুজনের দিকে। এদের জাস্ট মেন্টাল ক্যাপাসিটি এত যে লো, এটা তার জানা ছিল না। কথা পুরোপুরি না শুনেই চোখে যা দেখেছে সেটা নিয়েই নির্দ্বিধায় কুচরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছে। বিবেকে বাধে না। আন্টি, আপনি আমার কথা না শুনেই উল্টাপাল্টা বকছেন। সিরিয়াসলি আমি উল্টোপাল্টা বকছি? আপা, তোমার ভাগ্নি তো দেখছি বেশ কথা শিখেছে। ম্যানার্স শেখনি অনিভা? আন্টি হয় উনি তোমার উল্টা পাল্টা বকেছে? এটা কি ধরনের কথা? মিথ্যে বলেছে কি কিছু আমরা? তোমার মামা তো তোমাকে নিয়ে অনেক গর্ব করে বুক ফুলিয়ে তুমি বলতে পাগল সে, অথচ তুমি কি করছো? তার মান সম্মানের তোয়াক্কা না করে রাজনৈতিক নেতৃবৃন্দদের সঙ্গে অবাধে মেলামেশা শুরু করেছো। মামি, আমি এমন কিছুই করিনি যেটাতে মামার মান সম্মানে আঘাত হানে। শাহিদা বেগম অসন্তুষ্ট দৃষ্টিতে তাকায় শেহরিনের দিকে, তাচ্ছিল্য মাখা স্বরে বলে, জানি না কিসে তোমার মান সম্মানে আঘাত হানে, বাট আমাদের কাছে এসবেই অতৃপ্তি। প্রেম করছো ভালো কথা, তোমার লাইফ তুমি বুঝবে, এসবে আমাদের কোনো হাত নেই। তবে একটা কথা মনে রাখবে, তোমার কোনো কিছুর ইফেক্ট যেন আমাদের পরিবারের ওপরে না পড়ে। ঠিক বলেছো আপা, মোমো বড় হচ্ছে, সে তো সব সময় চিপকে থাকে ওর সাথে। যদি উল্টোপাল্টা কিছু শিখে। মনিকা আন্টির শেষাক্ত মন্তব্যে শেহরিনের গা জ্বলে ওঠে। চোখ জোড়া শক্ত হয়ে উঠলেও মুখ খুলতে পারে না সে। দায়বদ্ধ, কিছু বললেই মামি তাকে ছেড়ে কথা বলবে না, এটা সে নিশ্চিত। হাজার হোক বোন, তার টান তার দিকেই বেশি থাকবে। আমি জানি না এসব কিছু, তোর দুলাভাই বুঝবে সেটা। ভাগ্নিকে মাথায় তোলার মর্ম সময় হলে বুঝবে। আমি কিছু বললেই তো বলবে তার বোনের মেয়েকে দেখতে পারি না। ভালো কথা, তুমি না রাজনীতি পছন্দ করো না? রাজনীতি নিয়ে কথা উঠলেই বিরক্তি প্রকাশ করতে। এসব বুঝি তোমার নাটক ছিল অনিভা? এমপিকে দেখেই সব ভুলে গিয়েছো, একদম তার গলায় গিয়ে ঝুলছো সরাসরি। আমি কি আমার রুমে যেতে পারি মামি? প্রশ্নের উত্তর দিতে পারছো না, এজন্য বুঝি পালানোর পথ খুঁজে বেড়াচ্ছ? শেহরিন মনিকা আন্টির ঠেস দেওয়া কথায় নম্র হাসে, ধীর কণ্ঠে বলে, রুচির শব্দটাকে আমি ভীষণভাবে গুরুত্ব দিই আন্টি। সব ক্ষেত্রে সব জায়গায় প্রয়োগ করে এর দাম কমাই না। শাহিদা বেগম বসা ছেড়ে উঠে দাঁড়ান। শেহরিনের ঠান্ডা মাথায় তীক্ষ্ণ কথার ভাঁজে মর্মার্থ তার বুঝতে অসুবিধা হয় না।
সম্মুখে সে দাঁড়িয়ে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে বলেন, কথার জবান ঠিক করতে শেখো অনিভা, তা না হলে এই বাসাতে টিকতে পারবে না। আমার বোন এখন থেকে এই বাসাতেই থাকবে। তোমার কারণে সে যদি বিন্দুমাত্র অপমানিত হয় তাহলে তুমি আমার কেউ হও সেটা কিন্তু আমি দেখব না। তোমার মামাকে দেখে আমি ভয় পাই না, এটা মাথায় রেখো কেমন? জি অবশ্যই। ভেতরে যাও। শেহরিন অনুমতি পেতেই চুপচাপ নিজ কক্ষে চলে যায়। রুমে এসে দরজাটা লাগিয়ে ব্যাগটা বিছানায় ফেলে শুয়ে পড়ে সঙ্গে সঙ্গে। হাত মুঠো করে কপালে ঠেকিয়ে সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অপরিপানে। মন তার বিষণ্ণতায় একদম বিষিয়ে উঠেছে। এত ভারী ভারী কথা শোনা তার অভ্যাস নেই, কখনো শোনেওনি, যার কারণে অতি শীঘ্রই চোখের কোণে নির্ভীতে এসে পানি জমে। তার মুহূর্তেই ঘোলাটে হয়ে ওঠে চোখের মনি। শব্দহীন কান্নায় মাত হয়ে হাতের তালুতে গাল বেয়ে পড়া পানি আটকায় সে। শরীর কেঁপে ওঠে অগোচরে। বৃষ্টিবেলায় দুপুর সন্ধিতে কোনো এক বাবার রাজকন্যা অবলায় চাদরে আটকে পড়ে অশ্রু বিসর্জন দিতে থাকে এক মনে। ভীষণ খারাপ লাগছে তার। মনিকা আন্টি মামির তিক্ত কথাগুলো বারে বারে প্রতিধ্বনি হয়ে কানে বাজে। আজ শুধুমাত্র একটা মানুষের অনুপস্থিতিতে জীবনের চরিত্র তার পাল্টে গিয়েছে নিমিষেই। চক্ষু জোড়া লাল, ঘন্টা খানিকের নীরব কান্নাকে বিদায় জানিয়ে স্থির মূর্তির ন্যায় বসে থাকে শেহরিন। পিটপিটিয়ে চোখে তাকিয়ে দেখে ব্যাগের কার্নিশে অনাদরে পড়ে থাকা গোলাপগুলোর দিকে। পিচরঙ্গা গোলাপ সুগন্ধির রেশ ছড়িয়েছে চারদিকটা জুড়ে। এক হাত বাড়িয়ে সে ব্যাগ হতে একগুচ্ছ গোলাপ হতে একটা গোলাপ বের করে আনে হাতে। নির্মিষে চোখে তাকিয়ে দেখে নেতিয়ে পড়ে পাপড়িগুলোর দিকে। ভাগ্য ভালো গোলাপগুলোর দিকে নজর পড়েনি দুজনের, পড়লে হয়তো এতক্ষণে এই নিয়ে ঝড় উঠে যেত। প্রত্যাহিত নিয়ম অনুসারে বাবার কল আসে দুপুর বেলাতে। ফোনের স্ক্রিনের পানে উকি দিয়ে দেখে শেহরিন। অতঃপর নাক টেনে নিজেকে ধাতস্থ করে ফোন রিসিভ করে সে। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। কি করছো মা? লাঞ্চ হয়েছে? শেহরিন বাবার মুখে লাঞ্চের কথা শুনতে ঘড়ির দিকে এক পলক চায়। 3:30 বাজে। লাঞ্চ তো দূরে থাক, গোসল করেনি সে। কি জবাব দিবে এখন সে বাবাকে? কাজু বুয়া কি ডেকেছিল তাকে? মামি ডাকবে না এটা নিশ্চিত, কিন্তু কাজু বুয়া হয়তো ডেকেছিল, শুনতে পাইনি বোধ হয়। এখনো করিনি বাবা, ঘুমিয়েছিলাম। কি বলছো? 3:30 বাজে মা, এখনো লাঞ্চ করনি কেন? যাও এক্ষুনি ফ্রেশ হয়ে লাঞ্চ করে এসো। বাবা গোসলও করা হয়নি। কি হয়েছে তোমার? শরীর খারাপ? কিছু না বাবা, এমনি ক্লান্ত লেগেছিল তাই। রেজওয়ান সাহেব মেয়ের মিলিয়ে যাওয়া কণ্ঠস্বরের ভাবান্তর বুঝতে পারেন। ল্যাপটপ বন্ধ রেখে কাজ ফেলে সে উঠে চলে যান ব্যালকনিতে। না। জি বাবা। মন খারাপ? বাবার স্নেহতুর ডাকে শেহরিনের চোখে ফের পানি জমে। হুট করে বরফ গলা নদীর ন্যায় নিজেকে ভাসিয়ে তোলে সে। কণ্ঠ খাদে নামিয়ে বলে, ভীষণ মন খারাপ বাবা। রেজওয়ান সাহেব দমে যান মেয়ের মন খারাপের কথা শুনে। তার দুর্বল চিত্তের প্রধান অস্ত্র হচ্ছে তার মেয়ে। এই মেয়ের একটুখানি কষ্ট তাকে ভীষণ ব্যথা দেয়। এই যে এখন হুট করেই তার বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে, কিন্তু মেয়ের কাছে এ সব কিছুই তার অপ্রকাশিত, ভুলেও তা উন্মোচিত করেন না। কি হয়েছে মা? বাবা চট্টগ্রামে আসাটা মনে হচ্ছে ভুল ডিসিশন ছিল। আমার জন্য ঢাকাই ঠিক ছিল। তুমি কেন আমাকে এখানে পাঠালে? তোমার কাছে ভুল ডিসিশন মনে হচ্ছে? হ্যাঁ। মা কেন তোমার এমনটা মনে হচ্ছে? একটু ক্লিয়ার করে বললে বাবার বুঝতে সুবিধা হতো। শেহরিন গোলাপের পাপড়িগুলো এক হাতে ধীরে ধীরে ছাড়াতে থাকে। ভেজা চোখে সেদিকে দৃষ্টি নিবদ্ধ রেখে নরম গলায় বলে, আমার এখানে ভালো লাগছে না বাবা, মনে হচ্ছে ছুটে তোমার কাছে চলে যাই। তোমার কি ভার্সিটি বা থাকা নিয়ে কোনো সমস্যা হচ্ছে? আমার জীবনটাই সমস্যার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে আমার এখানে সারভাইভ করা কঠিন। আমি গেস করে বলছি, বাট নট শিওর। তুমি কি কারো কথায় কষ্ট পেয়েছো মা? নির্বাক হয়ে যান শেহরিন। হাতের কার্য থেমে যায় তার। ধারালো কথার বারণে সে সত্যি জর্জরিত। ভেতরে ভেতরে তিক্ত বা
কটু কথার অভ্যন্তরণায় সে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে না কোনোভাবেই। আর তার এই নীরবতার রিজওয়ান সাহেব বুঝে নেন উত্তর। মেয়ে কিসে বিধ্বস্ত হয়েছে, কেন তার সাবার করা কঠিন হয়ে যাচ্ছে, এসবের পিছনে বাকযুদ্ধটাকে কারণ হিসেবে বিবেচিত করেন। তবু নিশ্চিন্ত হতে কোমল গলায় বলেন, আমি কি উত্তর হ্যাঁ ধরে নিব মা? হুম। আলগোছে চোখ বন্ধ করে নেয় রেজন সাহেব। মেয়ের কষ্টটাকে অনুধাবন করে ছোট করে নিঃশ্বাস ছেড়ে বলেন, জন্মের 2 মাস আগে তোমার দাদু ভাইকে হারিয়েছিলাম, আর তোমার দিদিমাকে হারাই 7 বছর বয়সে। অনাথ আমি, কোনো কুল কিনারা নেই। উপায় না পেয়ে চাচাদের সংসারে থেকে অনেক কষ্টে মানুষ হই। ধীরে ধীরে যত বড় হতে থাকি, নিজে চোখে মস্তিষ্কে অনুভব করি অন্যের সংসারে বাস করতে হলে কতটুকু নিজেকে মাটিতে মিশিয়ে রাখতে হয়, কত কথা অবহেলা হজম করতে শিখতে হয়। আমি 3 বেলাতে শুধু ভাতই হজম করতাম না, কথাও হজম করতাম। দিন শেষে আমি বাস্তব জীবনের অভিজ্ঞতা হতে বুঝতে সক্ষম হই মানুষ কোনো জায়গাটায় আসলে আত্মতৃপ্তি বা সবথেকে বেশি খুশি হয়। কোথায় সেটা? একটা মানুষ যখন অপর একটা মানুষকে কথার যুদ্ধে হারিয়ে দেয়, তখন সে বেশি আনন্দিত হয়, সবচেয়ে বেশি তৃপ্তি পায় সেখানেই। একজনই, কিন্তু বলা হয় অস্ত্রের চেয়ে কথার আঘাত ভয়ানক। এক্ষেত্রে মানুষ তোমার দুর্বল জিনিসগুলোকে অস্ত্র হিসাবে ব্যবহার করবে, তোমাকে ভাঙতে অনেক অপ্রয়োজনীয়তা কথা বলবে, কারণ তার মূল টার্গেট তোমাকে হারানো আর নিজের তৃপ্তি নিবারণ করা। যদি সম্ভব হতো তাহলে আমি ওই মানুষগুলোকে বলতাম, আজে বাজে কথা দ্বারা আমাকে না ভেঙে গায়ে হাত তুলুন, দুটো চড় থাপ্পড়ে মনের খায়েশ মিটিয়ে নিন। তাও প্লিজ নোংরা কথাগুলো ইগনোর করুন। আমরা মানুষ বড় অদ্ভুত মা, আমরা কখনোই এটা বুঝবো না। আমরা নিজেদের আত্মতৃপ্তির জন্য যা খুশি বলতে পারি, যা খুশি করতে পারি। ইটস হ্যাভ নো লিমিটস। বাউন্ডারি ক্রস করে যাব, তবুও থামবো না। কথা হজম করে নেওয়া অনেক বড় একটা গুণ, এটা আমি মানি, কিন্তু কিছু ক্ষেত্রে চুপ থাকা উচিত নয়। তবুও তোমাকে আমি বলবো, তুমি যদি তোমার জায়গায় ঠিক থাকো, তাহলে সমস্ত কিছু মাথা হতে ঝেড়ে ফেলো। যদি সেই সব মানুষদেরকে তুমি গুরুত্ব দিতে না চাও, তবে তাদের কথাগুলোকেও গুরুত্ব দিও না। তাদেরকে একটা আলাদা সাইড হিসেবে বিবেচনা রেখো, যাদের হতে তুমি কখনো ভালো কিছু আশা করো না। তাদের চোখে আমি শুল বাবা। কারো চোখে তুমি শুল হবে, কারো চোখে হব পদ্ম ফুল। এটাই জগতের নিয়ম। শেহরিন বাবার কথায় কান্না জড়ানো মুখরেখায় মৃদু হাসে, নিস্তেজ স্বর ভেদ করে বলে, দাদুভাই দাদিমা মারা যাওয়ার পরে তোমার জীবনে শুধুমাত্র ডলি বাবু ছিল লাকি চার্ম হিসেবে। অ্যাট দ্য সেম প্লেস আমার জীবনে তুমি লাকি চার্ম বাবা। আমি তোমাকে ছাড়া পারতাম না নিজেকে এভাবে বোঝাতে। রেজওয়ান সাহেব মেয়ের মনের মেঘ কাটার সম্ভাবনা দেখে মুখে সন্তুষ্টির হাসি ফোটায়, স্নেহময় কণ্ঠে বলেন, হ্যাঁ, এটা আমি প্রতিনিয়তই মানি। আজকে আমার এই অবস্থানের পিছনে ডলি ফুপি আম্মার অবদান অনস্বীকার্য। তবে আমি আমার মায়ের ক্ষেত্রে যদি লাকি চার্ম হয়ে থাকি, তাহলে তার সর্বোপরি ভালো থাকাটা আমি আমার সর্বোচ্চটা দিয়ে নিশ্চিত করব। শফিকের সঙ্গে আমি রাতেই কথা বলে তোমার জন্য আলাদা বাসার ব্যবস্থা করছি। থাকতে পারবে কি মা? সাবলেট? সাবলেটের মতোই, যেহেতু তুমি একটা ফ্ল্যাটে থাকতে পারবে না। বাবা আমি ভার্সিটির হলে উঠতে চাই। ফার্স্ট ইয়ারের হলে সিট পাবা না মা, সিট পেতে পেতে সেকেন্ড ইয়ার হয়ে যাবে, আর হলে থাকাটা তোমার জন্য একটু কঠিন হয়ে যাবে। ওখানে সব কিছু প্রায় শেয়ারিংই করতে হয়। তুমি একটা ভালো গার্লস হোস্টেলে ট্রাই করতে পারো। আমি কিছুই ট্রাই করব না বাবা, ঢাকা যাব আমি। ঢাকা এলে তুমি ডিপ্রেশনে ভুগবে মা। একটু বোঝার চেষ্টা করো, তুমি গাছপালা, প্রকৃতি, পাহাড় এগুলো ভীষণ পছন্দ করো, জন্য ঢাকা শহরের বদ্ধ জীবন হতে চট্টগ্রামে পাঠিয়েছি। এখানে একা জীবনটা তোমার জন্য আরও অনেক কষ্টের হয়ে উঠবে। শেহরিন চোখ মুছে কণ্ঠ পরিষ্কার করে নিরেট গলায় বলে, তুমি আমাকে এখানে পাঠিয়েছো ডিপ্রেশন থেকে মুক্তি হওয়ার জন্য বাবা, কিন্তু আমি মুক্ত হওয়ার বদলে আরও যুক্ত হচ্ছি ডিপ্রেশনের সঙ্গে। সাথে একজন তো উঠে পড়ে লেগেছে আমাকে পাগল বানানোর জন্য। তার এসব উদ্ভট কাজের জন্য আমাকে এসব সিচুয়েশনে পড়তে হচ্ছে। তুমি বোঝানোর পরেও বোঝনি।
বুঝতে যাওয়াটাই ভুল হয়েছে আমার। মনে হচ্ছে আরো পাগল খেপে এসছি। বোঝার তো কিছুই বোঝেনি, উল্টো বিয়ের দিকে 2 ধাপ এগিয়েছে। এত সিরিয়াস? ওনার কার্যক্রম তো তাই বলছে। আজকে তার উপর একগুচ্ছ গোলাপ ফুল নিয়ে টেস্ট করলাম। মাথা খারাপ নেতা সাহেব সেটাতেও উত্তীর্ণ হয়ে গেল। মানে আমার মাথা ব্ল্যাঙ্ক বাবা। ফুলগুলো কি করেছো? প্রথমে মনে হয়েছে ফেলে দিব, পরে তোমার কথাটা স্মরণ করেছি। ব্যক্তির উপর রাগ দেখাও, তবে বস্তুর উপর নয়। বিষয়টা লজিক্যাল। ফুলগুলো ফেলে দিলে মানুষ হিসেবে ওনাকে অপমান করা হতো। বেচারা বাধ্য হয়ে হলেও একটা কাজ করেছে, এটুকু সম্মান প্রাপ্য। মানুষ হিসাবে মনে হচ্ছে তাহলে ভালোই হবে। আমি অত শত জানি না বাবা, আমার বোঝানো শেষ, এবার তোমার পালা। যদি তুমিও ব্যর্থ হও তাহলে চুয়েট ছেড়ে সোজা আহসানুল্লাহর স্লিভ কনফার্ম। স্প্রিংয়ে ভর্তি শুরু হবে। রিল্যাক্স রিল্যাক্স মা, এত ব্যস্ত হতে হবে না। আমি তো বলেছি বিষয়টা আমি দেখব। তোমার কোনো টেনশন নিতে হবে না। ধীরে ধীরে তোমার সব সমস্যার সলিউশন বাবা করে দিবে, কেমন? হুম। আচ্ছা, এবার আমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে আজকের মতো কথার সমাপ্তি টানো। জি করুন প্রশ্ন। আমার ধারণা অনুযায়ী আজকেরই মেন প্রেক্ষাপটে ছিলেন এই নেতা সাহেব। তার কারণেই হয়তো কেউ তোমাকে কটুবাক্য শুনিয়েছে, আমি শিওর নই, তবে সমস্ত কিছু মিলিয়ে এমনটাই মনে হচ্ছে। তুমি ঠিক লাইনেই আছো বাবা। তারপরে এক্ষেত্রে তোমার তো তাহলে সর্বপ্রথম তার প্রতি অভিযোগ আনার কথা ছিল। তাকে কেন্দ্র করে সমস্ত ঘটনা হলো, অথচ সে এলো সবার শেষে তোমার কাছে। কারো বলা কটুবাক্য খারাপ লেগেছে এটা প্রকাশ করলেই শুরুতেই, কিন্তু যার কারণে হয়েছে তাকে শুনতেই কেন উল্লেখ করলে না? শত শত গালিও তো জুড়ে দেওয়ার কথা ছিল তার নামের সঙ্গে, কিন্তু তোমার কথার ধরন বুঝে মনে হচ্ছে তুমি খুব একটা রেগে নেই তার প্রতি। কারণটা কি? শেহরিনের ভ্রুদয় বাঁকা হয়ে আসে বাবার ভিন্ন ধারার প্রশ্নে। চোখ জোড়া ছোট ছোট করে দাঁত দিয়ে নখ খুঁড়তে খুঁড়তে সে প্রশ্নের ভাবার্থ বোঝার চেষ্টা করে। আজকের দিনের শুরু থেকে এ অবধি সবকিছু পুনরায় একবার ভেবে উত্তর গোছায় সে। অতঃপর নির্মেদ কণ্ঠে স্বরে বলে, প্রশ্নটা যৌক্তিক। এর উত্তরটা হচ্ছে সবকিছু বিবেচনা করে তাকে পুরোপুরি দোষী দাঁড় করা যায় না। কারণ যারা আমাকে কথা শুনিয়েছে তারা ওনার জায়গায় অন্য কেউ হলেও বলতো, সবকিছু একই থাকতো, শুধু এমপি সাহেবের জায়গায় যে থাকতো তার নাম বসতো। অর্থাৎ তাদের মেইন এলিমেন্ট হচ্ছে আমি। দ্বিতীয়ত, আমি নিজ হতে তার কাছে গিয়েছি, উনি আমার কাছে আসেনি। এক্ষেত্রে সে একটা দায়িত্বশীল কাজ করেছে। এই বৃষ্টির মধ্যে আমাকে বাসায় ড্রপ করে দিয়ে গিয়েছে এবং আসার পথে সে একদম নীরব হয়ে এসছে। আমি ভেবেছিলাম হয়তো আমাকে এসব বিষয় নিয়ে আবার জোর জবরদস্তি করবে, বাক বিতণ্ডায় জড়াবে, বাট সে এসবের কিছুই করেনি। এটুকু বুঝেছি হি হ্যাজ সিচুয়েশনাল অ্যাওয়ারনেস। এটা আমার ভালো লেগেছে। তৃতীয়ত, আমি একটা কাজের কথা বলেছি, যদিও বিষয়টা ফেক ছিল, বাট সে আমার কথাকে গুরুত্ব দিয়েছে। দ্যাটস দ্য ফ্যাক্ট। আমার মেয়ের মুখে নেতা সাহেবের প্রশংসা, বাহ, ভালো লাগলো। এত অপছন্দের ভিড়ে কিছু একটা পছন্দেই রয়েছে। এক্সকিউজ মি বাবা, বেশি দূর যেও না, ফিরে এসো। প্রশংসা করা মানেই পছন্দ করা নয়। যেটুকু বললেই নয় সেটুকু বলেছি, বাদবাকি সব অপছন্দ। না, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। নেতা সাহেবের সিচুয়েশন অ্যাওয়ারনেস ভালো। বাবা, রেজওয়ান সাহেব শব্দ করে হেসে ওঠেন, ধাতস্থ স্বরে বলেন, আচ্ছা আচ্ছা, এগুলো ছাড়ো, আগে বাসার বিষয়টা নজর দিই আমরা। বাদ বাকি নেতা সাহেবের দেখি কি ব্যবস্থা করা যায়। যা করবে তাড়াতাড়ি। ওই লোককে আমি বিন্দু মাত্র ভরসা করি না। লক্ষণ খারাপ তার, বিয়ে করার ভূত চেপেছে মাথায়। আচ্ছা, দেখছি আমি। তুমি যাও, এখন গোসল করে লাঞ্চ করে নাও। আর কোনো কথা আমি শুনছি না। ঠিক আছে, ভালো থেকো বাবা। জি মা, তুমিও। বৃষ্টি মাখা একটা নিস্তল দিনের সমাপ্তি ঘটে। নিকষ কালো আধার ছাড়িয়ে সূর্য উঠে পূর্ব আকাশে। মেঘ কেটে যায় সূর্যের প্রখর রোদের উত্তাপে। প্রত্যুষ বেলাটা মনোভাবে সূচনা হলেও মোটামুটি শোরগোল বাজে আরও একটু বেলা হতেই। ড্রয়িং রুমের মেটাল ঘড়ির কাঁটায় তখন সবে বাজে 8:30। সুখ নিবাসের সুখটাকে কর্পূরের মাধ্যমে উড়িয়ে দিয়েছেন মিসেস নাজনীন। থমথমে পরিবেশ, সকালের গাঢ় মুখটাকে বিসর্জন দিয়ে উপস্থিত হয়েছে সকলে। বাদ রয়েছে শুধুমাত্র একজন, যাকে নিয়ে এত কাণ্ড। বিশেষ সূত্রে জানা গিয়েছে এমপি সাহেবের ঘুম ভেঙেছে। নিচে আসতে এখন সময়ের ব্যাপার।
সানজি যা, সান্নিধ্যকে ডেকে নিয়ে আয়। সানজি হাই তুলে সোফায় কুশনটা জড়িয়ে কপাল কুঁচকে বলে, আমাকে বলে কোনো লাভ নেই, আমি পারবো না যেতে, বেতন এখনো পাওনা রয়েছে। ভালো মানুষকে বলেছো, ওকে দিয়ে ডাকতে পাঠালে আবার ওকে ডাকতে মানুষ পাঠাতে হবে। তুমি যাও। কাউকে যেতে হবে না, তাকে যেহেতু ডাকা হয়েছে সে নিজ দায়িত্বেই নামবে। আকাশে মেঘ পুঞ্জীভূত না হলেও শাহজাহান সাহেব নাজনীন বেগম দুজনেরই মুখে অন্ধকার লেপ্টে রয়েছে, গম্ভীর ভাব রেখা, অসন্তুষ্ট চাহনি। তাসিন মামপটে পানি খাওয়া থামিয়ে দাদা দাদুর অবস্থা দেখে জোরালো গলায় বলে, বাবা আজকে আমি স্কুলে যাব না। কেন রে বাপ, কোন দুঃখে তুই স্কুলে যাবি না? দাদুমণি তানিকে বকা দিবে, সেটা দেখতে হবে না? সবসময় তো আমি বকা খাই, তোমরা দেখো, আমার কি দেখতে ইচ্ছে করে না? সারফরাজ ছেলের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, একটা দিনও কি বাহানা না দিয়ে চলে না বাবা তোর? সব কিছুর সঙ্গে তোর স্কুলকেই কেন জড়াতে হবে? চাচু বলেছে পড়াশোনার চেয়ে বিয়েতে মজা বেশি। চাচ্চুর কথা শুনতে হয় না। এই কথা তো শুনতে হয়। আমি পড়াশোনা করবো না, স্কুলেও যাব না, নিজের কাজেও পড়বো না। লাঠি আনবো? তিথির চোখ রাঙ্গানিতে তাসিন মুখ লটকে ফুপিমনির কোলে গিয়ে লুকায়। কিছুক্ষণ পর চোখ তুলে তাকিয়ে জোরালো গলায় বলে, তানি এইতেছে। সবাই একযোগে সিঁড়ির পানে তাকায়। অপেক্ষার অবসান ঘটে। এলোমেলো চুল, গায়ে কালো রঙের টি শার্ট জড়িয়ে নিচে নামে এমপি সাহেব। চোখ জোড়ার সঙ্গে সঙ্গে মুখরেখাও তার বেজায় শান্ত। আজকেও তার কাঁচা ঘুমে ব্যাঘাত, তবে অন্যান্য দিনের মতো খুব একটা বিরক্ত তার রেশ নেই। আশামাত্র তাসিনকে ঠেলে সরিয়ে নিজে সে জায়গা দখল করে বসে। ঘুম জড়ানো কণ্ঠে বেবি মানকিকে কাছে ঢেকে বলে, আর একবার এই নামে ডাকবি তো তোর বাপের নাম ভুলিয়ে দিব। তাসিন প্রথমে কথাটার অর্থ না বুঝলেও পর মুহূর্তেই বোঝা মাত্র চিৎকার করে ওঠে, বাবা তোমার নাম বুলিয়ে দিবে বলছে। শাহজাহান সাহেব বিরক্তি ভঙ্গিতে চোখ তুলে তাকায়, রুদ্ধ কণ্ঠে বলেন, কথাবার্তার লাগাম ঠিক করো সান্নিধ্য, এসব কি কথা? আমার ছেলে আমার নাম জীবনেও ভুলবে না, তাই না বাবা? সরফরাজ খান। সবার সামনে ছেলের সরাসরি অ্যাকশনে সারফরাজ বিষম খেয়ে কেসে ওঠে। মান সম্মান আর তার কিছুই রইল না। সানজি কপাল চাপড়ে খুক খুক করে হেসে ওঠে। অপরদিকে বাড়ির গিন্নি তিথি ঝাঁঝালো স্বর টেনে বলে, তোমার প্রশ্রয় এরকম হয়েছে। আচ্ছা এসব বাদ দাও, যেটা বলবে জন্য ডেকেছো সেটা বলো। সান্নিধ্য, খবরের কাগজ পড়ো কি? সান্নিধ্য পায়ের উপর পা তুলে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলে, টিভিতে হেডলাইন দেখা হয়, খবরের কাগজ পড়ার সময় কোথায় কেন? মাঝে মধ্যে পড়া উচিত। বিসিএল দিলে পড়তাম। সারফরাজ গলার স্বর টেনে সান্নিধ্যের দিকে শক্ত চোখে তাকিয়ে সিরিয়াস হওয়ার ইশারা দেয়। সান্নিধ্য সেদিকে এক পলক তাকিয়ে বাবার দিকে দৃষ্টিপাত করে বলে, কি হয়েছে? শাহজাহান সাহেব হাত বাড়িয়ে সেন্টার টেবিলে রাখা কয়েকটা খবরের কাগজ হতে একটা তুলে নেন। গম্ভীর কণ্ঠে বলেন, এটা পড়ে দেখো। সান্নিধ্য খবরের কাগজখানা হাতে নেওয়া মাত্র কালকের ঘটনা স্মরণে এসে যায়। রাত অবধি সবকিছু ঠিকঠাক চলতে ভেবেছিল। ইতিহাসে এই প্রথম সে বোধহয় চরম কন্ট্রোভার্সি হতে রক্ষা পেল, কিন্তু ইতিহাস যে পুনরাবৃত্তি ঘটে এটা হয়তো ভুলে গিয়েছিল। কুচকানো কপালে সে খবরের কাগজের দিকে চোখ রাখে। চট্টগ্রাম 2 আসনের সংসদ সদস্য সান্নিধ্য শাহজাদ খানের দেখা পাওয়া গেল ফুলের দোকানে। বৃষ্টিতে ভিজে প্রিয়তমার জন্য নিজ হাতে কিনলেন ফুল। এই সময় ছিল না তার সাথে কোনো পুলিশ প্রটোকল, কোনো ব্যক্তিগত সহকারী। একান্ত সময় কাটাতে বৃষ্টির মধ্যে প্রিয়জনকে সঙ্গে নিয়ে বেরিয়েছেন লং ড্রাইভে। দাপুটে এই রাজনীতিবিদের জীবনে তবে কি খুলেছে প্রেমের অধ্যায়? দিগন্ত বেলা 1432 বঙ্গাব্দ, 1447 হিজরি, 8 মে সোমবার, সকাল 7:30। মেয়েটাকে সান্নিধ্য? এজন্য কি তোমার অন্যের সাথে বিয়ে করতে এত অনীহা? কাজের বাহানা দিয়ে তুমি আমাদেরকে এড়িয়ে গিয়েছো, অথচ ঠিকই। কাজের বাহানা আমি কখনোই দেইনি বাবা, কাজ আমি ঠিকই করি। তোমার আম্মা জানতে চান মেয়েটাকে? শিওর হচ্ছে কিভাবে যে আমি কোনো মেয়ের জন্যই ফুল কিনেছি? আমার একই প্রশ্ন, ফুল কি শুধু মেয়েদের জন্যই কিনতে হয় নাকি? এসব গুজব। ছবিতে এটা তো তুমি।
তাই না? এটা তো গুজব নয়। হ্যাঁ আমি, তবে ব্যাটার ছবি তোলার কোয়ালিটি খারাপ। সানজি দীর্ঘশ্বাস ফেলে বলে, বুঝি না এই ঠ্যাঙ্গা মার্কা এমপিকে নিয়ে এত মাথামাতির কি আছে? ফুল কিনুক পাতা কিনুক, সেটা খবরের কাগজে প্রকাশ করার কি দরকার? খবরের কাগজের অপমান শুধু। সান্নিধ্য তীক্ষ্ণ দৃষ্টিতে সানজির দিকে কয়েকক্ষণ তাকে দৃষ্টি ঘুরিয়ে নেয়। নাজনীন বেগমের দিকে তাকিয়ে ঠান্ডা স্বরে বলে, আম্মা, এত হাইপার হওয়ার কিছু নেই, সেরকম কিছু হয়নি, সময় হলে জানবে। ছবিতে মেয়েটাকে দেখা যাচ্ছে, সে কে? কোথায় মেয়ের ছবি? ওই খবরের কাগজটায় দেখো। শান্ত মস্তিষ্ক হুট করে গরম হয়ে যায় সান্নিধ্যের। মুখ চোয়াল কাঠিন্য তাই রূপ নেয়, সেই সাথে পূর্ব কোন পত্রিকায় অস্পষ্টভাবে গাড়ির মধ্যে এক মেয়ের ছবি তুলে ধরেছে। যদিও শেহরিনের মুখরেখা খুব একটা বোঝা যাচ্ছে না, তবে পরিচিত মানুষদের ধরতেও সময় লাগবে না। কপালের শিরা দপদপ করে জ্বলে উঠে সান্নিধ্যের। ক্রোধের আগুনে দগ্ধ হয়ে সে খবরের কাগজটা হাতের মুঠোয় পেঁচিয়ে উঠে দাঁড়ায়। সবাইকে প্রশ্নের মাঝে রেখে নির্বিকার চিত্তে হেঁটে উপরে চলে যায় সে। সিঁড়ি পেরিয়ে নিষ্কক্ষে আসা মাত্র ফোন নিয়ে কল লাগায় আসিফকে। শুয়োরের বাচ্চাকে সন্ধ্যার মাঝে ধরে বাংলোতে নিয়ে আসবে। কিন্তু ভাই, আপনার আজকে সন্ধ্যায় ডিসি হিলে একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার কথা আছে। বাতিল করো। ঠিক আছে। সান্নিধ্য কান হতে ফোনটা নামাতেই সারফরাজ এসে হাজির হয়। ভাইয়ের অগ্নিমূর্তির ন্যায় রূপ দেখে দৃঢ় গলায় বলে, মাথা ঠান্ডা কর, এত উত্তেজিত হওয়ার কিছু হয়নি। অনেক কিছু হয়েছে। খবরের কাগজে এগুলো প্রকাশিত হবেই। কয়জনের মুখ বন্ধ করবি তুই? একজনের মুখ বন্ধ করলেই এনাফ। 4টা পত্রিকায় আমার ছবি ব্যতিক্রম, শুধু পূর্বকণ। শত্রুতা থাকলে এমনটা করা কি স্বাভাবিক নয়? স্বাভাবিক অস্বাভাবিকের কাহিনী শুনিয়ে লাভ নেই। শেহরিন এখনও আমার স্বঘোষিত কেউ হয়ে ওঠেনি। যদি হতো সেটা আলাদা বিষয়। ওর পার্সোনাল একটা ইমেজ আছে। একটা মেয়েকে পাবলিকলি আনার সাহস দেখায় কিভাবে? এতে ওর ক্ষতিটা দেখবে কে? আচ্ছা, তুই মন মতো মার্ডার করিস না। এসব বিষয়ে আমার নো কম্প্রোমাইজ। পাহাড়ের চূড়ায় জমে থাকা মেঘ গিলে ফেলেছে সূর্যের আলো। গুড়ি গুড়ি বৃষ্টির ছিটে ফেলছে শীতল বিষাদ। গাড়ি থেকে নেমে সান্নিধ্য সরাসরি চলে যায় ডিসি হিল থেকে কিছুটা দূরে অর্ধ ধসে পড়া বাংলোতে। নির্জন প্রান্ত, জানালাগুলো ভাঙ্গা, দরজা খোলা। ভেতরে ঢুকতেই পচা কাঠের গন্ধ নাকে ভাসে। মেঝেতে শ্যাওলা, দেওয়ালে কালি ছড়ানো। শাহমাদকে টেনে ফেলা হয় মেঝেতে। সান্নিধ্যর লোকজন সান্নিধ্য আসার আগেই এমনভাবে মেরেছে যে চোখ তুলে তাকানোর অবকাশ অবধি পাচ্ছে না। মুখে রক্ত, গায়ের জামা ছিঁড়ে খুঁড়ে একাকার, কাঁপুনি শরীর, মুখে অস্পষ্ট কাকুতি মিনতি। তোরে আমি যত ছাড়তে চাই, তুই তত নিজে আমার কাছে এসে ধরা দিস। আমার ছবি দিয়ে তোর আয়েশ মিটেছিল না জানোয়ারের বাচ্চা। শাহমাদ ঠোঁট ফুঁড়ে কথা উচ্চারণ করতে গিয়ে আটকে যায় ভয়ে। সান্নিধ্যের হিংস্র মুখ, কুঁচকে যাওয়া ভ্রু আর পেশির টানে চোয়ালের হাড় গজানো প্রতিচ্ছবি দেখে তার গলা শুকিয়ে যায়। সান্নিধ্য হাত বাড়াতেই লোহার একখানা রড হাতে তুলে দেয় আসিফ। অতঃপর কিছুটা দূরত্ব বজায় রেখে তিনজন পেছনে হাত মুঠো করে দাঁড়ায়। এসব তাদের অভ্যস্ত কার্যক্রম। নিজেরা আগে ট্রায়াল দিয়ে তারপর পুরোটা সান্নিধ্যের হাতে ছেড়ে দেয়। রক্ত, বুলেট, খুন এগুলো নিত্যদিনের সঙ্গী। শক্ত হাতে লোহার রডে সরাসরি আঘাত। মেঝেতে লুটিয়ে পড়ে শাহমাদ। গুমোটে বাতাসে ধ্বনিত হয় আর্তনাদের। ঠোঁট মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ে চিবুকে। থামনেইল কি ছিল? মেয়ে নিয়ে লীলায় মজেছে চট্টগ্রাম 2 আসনের এমপি। সান্নিধ্য হাতের রড মুঠো পাকিয়ে ধরে বাম হাতের কপালে ঘাম মুছে। পরনের সাদা শার্ট ঘেমে শরীরের সঙ্গে লেগে ধরেছে। শাহমাদের দিকে তাকিয়ে ঠোঁট গোল করে নিঃশ্বাস ছেড়ে কিঞ্চিত হাসে। বেটা শালা একেবারে জায়গা মতো ঘা দিয়েছে। স্যার প্লিজ, এই মালটারে আর সহ্য হচ্ছে না। ওর যাওয়ার সময় হয়ে গিয়েছে, একেবারে শেষ করে ওঠেন। প্যান্টের পকেট হতে ধাতব বস্তু বের করে আনে সান্নিধ্য। নিজের ভেতর ফুঁসে উঠা ক্রোধকে দমিয়ে শান্ত চোখে শাহমাতের দিকে নিচু হয়ে তাকায়। সাইলেন্সার লাগানো পিস্তলখানা নীরবে পেটে গুজে দিয়ে ট্রিগার প্রেস করে সঙ্গে সঙ্গেই শাহমাতের রক্ত চক্ষু ঘোলাটে হয়ে ওঠে। বড় বড় চোখ করে তাকিয়ে ক্রমান্বয়ে ঢলে পড়ে মৃত্যুর দিকে।
কিছু সময়ের ব্যবধানে ভেতর ফুরে শেষ নিঃশ্বাস বাহিত হয়ে আসে তার। আজকের মতো কাজ শেষ হতেই সান্নিধ্য বসা ছেড়ে উঠে দাঁড়ায়। পিস্তলখানা আসিফের হাতে দিয়ে বাকি দুজনকে নির্দেশ দেয় লাশটা সরিয়ে দিতে। হ্যালো, ভাইয়া তুই কোথায়? কেন? যেখানেই থাকিস না কেন ডিসি হিলে আয়। সান্নিধ্য ভ্রুদয় বাঁকায়, নিরস গলায় বলে, ডিসি হিলে কি হয়েছে? এই মুহূর্তে বেগুনি রঙের একটা কচুরি ফুলকে দেখতে পাচ্ছি চোখের সামনে, যেটা তোর ভীষণ প্রিয়। শেহরিন? রবীন্দ্র জয়ন্তীতে গান গাইবে, তাকওয়াকে নিয়ে বিশেষ ব্যবস্থা করিয়েছি। ওয়েট,